জাপান এইবার ভারতের সঙ্গে যোগ দিতে চলেছে। সমস্ত ধরনের যে ফাইটার জেট কিংবা ফাইটার উইপন্স সমস্ত কিছুই কিন্তু তৈরি হবে এবার ভারতবর্ষে। সামরিক খাতে জাপান ভারতের সঙ্গে যোগ দেওয়ার অর্থ চীন কোনোভাবে আর বাড়াবাড়ি করতে পারবে না। আমেরিকার থেকেও চীনের উত্থান গোটা বিশ্বে সেটা কিন্তু সমস্যা তৈরি করছে জাপানের জন্য, এবং এই সমস্যা তৈরি করছে বলেই জাপান কিন্তু এইবার ভারতের দ্বারস্থ এক প্রকার। জাপানের সঙ্গে হাত মিলিয়ে যে ধরনের ফাইটার জেট তৈরি করবে তাতে আমেরিকারও ঘুম উড়ে যেতে বাধ্য। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ইনসাইট, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। এই অনুষ্ঠানে আমি একেবারে গোপন তথ্য, কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করি, এবং গুরুত্বপূর্ণ তথ্য বা গোপন তথ্য তুলে ধরে পরিষ্কার করে দেখানোর চেষ্টা করি সাধারণ মানুষের কি করা উচিত এবং সাধারণ মানুষ কি করবে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আজ যে বিষয় নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমরা সম্প্রতি দেখেছি নরেন্দ্র মোদী, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের দিন আত্মনির্ভর ভারত করার জন্য ডাক দিয়েছেন, এবং এই আত্মনির্ভর ভারত করার জন্য যে গুরুত্বপূর্ণ বার্তা তিনি দিয়েছেন যে সমস্ত ধরনের যে ফাইটার জেট কিংবা ফাইটার উইপন্স সমস্ত কিছুই কিন্তু তৈরি হবে এবার ভারতবর্ষে, এবং ভারতবর্ষ অন্যান্য দেশগুলোর উপর থেকে নির্ভরতা কমাতে চেয়েছে, এবং সেই বার্তা নরেন্দ্র মোদী দিয়েছেন। এবং তার আগে থেকেই আমরা কম বেশি জানি ভারত সরকার অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে এই প্রতিরক্ষা বিষয়ক যে দপ্তর তারা কিন্তু ডিআরডিও বা হ্যাল বা অন্যান্য প্রযুক্তিগত যে সংস্থাগুলো রয়েছে সেই সংস্থার মাধ্যম দিয়ে ইতিমধ্যে বিভিন্ন আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে তেজাস বা অন্যান্য সমস্ত ফাইটার জেট, ফাইটার সাবমেরিন বা বিভিন্ন ক্ষেত্রে যে যুদ্ধ বিমান বা যুদ্ধ জাহাজ রয়েছে সমস্ত কিছু কিন্তু এই প্রতিরক্ষা ক্ষেত্র বা ডিফেন্স সেক্টরের যে সমস্ত প্রযুক্তি সেইগুলো কিন্তু ডিআরডিওর তরফ থেকে আরও বাড়িয়ে দেওয়া হয়েছিল, উন্নতিকরণের দিকে নজর রাখা হয়েছিল। লেজার সিস্টেম থেকে শুরু করে এআই প্রযুক্তি সমস্ত কিছু তারাই কিন্তু দেখভাল করছিল। এবং এই মুহূর্তে যে বিষয়টা আমাদের গোপন তথ্য বা ভারতীয় সেনার তরফ থেকে যে তথ্য এসে পৌঁছচ্ছে, যে ধরনের যন্ত্রাংশ যুদ্ধে ব্যবহার করে বা ফাইটার জেট যে ইউজ হয় সেই সমস্ত ফাইটার জেটের যে যন্ত্রাংশ সেই যন্ত্রাংশ কিন্তু মূলত দুটো দেশ ব্রিটেন এবং ফ্রান্সের থেকেই কিন্তু সেই যন্ত্রাংশগুলো কিন্তু তৈরি হয়, এবং বিভিন্ন ক্ষেত্রে ব্রিটেন ও ফ্রান্স এই দুটো দেশ ছাড়াও রাশিয়া, ইসরায়েল সহ আমেরিকা বিভিন্ন দেশ তারা কিন্তু সেই পার্টসগুলো আমাদেরকে সরবরাহ করে, আমরা সেই পার্টস ক্রয় করি। এবং ইতিমধ্যেই ভারতের সঙ্গে কাজ করতে চেয়ে ব্রিটিশ সংস্থা রোলস রয়েস, খুব বিখ্যাত সংস্থা রোলস রয়েস এবং ফরাসি প্রতিরক্ষা কোম্পানি সাফরান, তারা কিন্তু ভারতকে একটা প্রপোজাল দিয়েছে যে একসঙ্গে কাজ করে যে যন্ত্রাংশ তৈরি করা হবে। এবং এই জায়গায় দাঁড়িয়ে যে যন্ত্রাংশ ভারত তৈরি করবে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় জাপান এইবার ভারতের সঙ্গে যোগ দিতে চলেছে। সামরিক খাতে জাপান ভারতের সঙ্গে যোগ দেওয়ার অর্থ চীন কোনোভাবে আর বাড়াবাড়ি করতে পারবে না। একদিকে আমেরিকা যখন পাকিস্তানকে সঙ্গে নিয়ে ভারতকে একেবারে শত্রুর চোখে দেখা শুরু করেছে বা ভারতের উন্নতিকে ধামাচাপা দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করছে, ঠিক তখন চীনের হাত ধরে যদি সামরিক ক্ষেত্র ভারতের উন্নতির দিকে এগিয়ে যায় তাহলে বলা বাহুল্য আমেরিকার সামরিক ব্যবসাও চোট হতে পারে। কেন আমি এই কথা বলছি একেবারে ইতিহাস ঘেঁটে বিশ্লেষণ দিয়ে আমি বলার চেষ্টা করব, এবং ইতিহাস বলছে ডিআরডিওর তরফ থেকে এই মুহূর্তে কোনো রকমভাবে কোনো কনফার্মেশন জানানো না হলেও ডিআরডিওর সঙ্গে কিন্তু ইতিমধ্যেই একটা গোপন কথাবার্তাও কিন্তু জাপানের সঙ্গে হয়েছে, অর্থাৎ ভারতের সঙ্গে জাপানের এই সংক্রান্ত সামরিক যে বিষয়টা সেই বিষয়ে কিন্তু কথাবার্তা হয়েছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে আমেরিকা কিন্তু জাপানকে একটা শেল্টার দিত, সেই শেল্টার থেকে যেই মুহূর্তে জাপান বেরিয়ে আসছে কেন, এবং সেই জায়গা থেকে জাপান বেরিয়ে এসে কেন ভারতের হাত ধরে সামরিক ক্ষেত্রটাকে শক্তিশালী করতে চাইছে, এইটাই গুরুত্বপূর্ণ বিষয় এবং এইটা আলোচনার একটা অন্যতম টপিক আজকে। এবং আমি একটু বলার চেষ্টা করব, এই ইতিহাস বলছে 1939 থেকে 1945 সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান কিন্তু বহু সংখ্যক যুদ্ধ বিমান তৈরি করতো, এবং সেই সময় যুদ্ধ বিমান তৈরি করতো না, বিভিন্ন ক্ষেত্রে জাপানের
শত্রুদের জন্য, শত্রুদের বিরুদ্ধে লড়াই করার জন্য, যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার জন্য বা কোনো বিমানকে ধ্বংস করার জন্য টর্পেডো বোম্বার নামে এক বিশেষ বোম তৈরি করে, বিশেষ বোমারু বিমান তৈরি করে। এবং এই বিশেষ বোমারু বিমান বা যে ফাইটার জেট, স্টেলথ ফাইটার জেট, এই ধরনের ফাইটার জেট কিন্তু জাপান তৈরি করে। এবং সেই সময় জাপানের প্রযুক্তিগতভাবে জাপান অনেক শক্তিশালী দেশ ছিল। জাপান এইবার ভারতের সঙ্গে হাত মেলাতে চলেছে। আমি একটু বলে রাখার চেষ্টা করব, জাপানের একেবারে ভীষণ গুরুত্বপূর্ণ কোম্পানি মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ। এই মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ, এই ইন্ডাস্ট্রিজ বা এই যে কোম্পানি, এই কোম্পানিটি কিন্তু জাপানে সেই 1939 থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধকার সময়কালে জাপানকে যে মরাল টেকনিক্যাল সাপোর্ট দিয়েছিল বা স্টিলথ বিমান যে সাপোর্ট দিয়েছিল, ফাইটার জেটের যে সাপোর্ট, এই সংস্থায় কিন্তু দিয়েছিল। এবং সেই সংস্থা এই মুহূর্তে ভারতের সঙ্গে এক হতে চলেছে। এবং তথ্য বলছে 1939-1945 সালের মধ্যে A6M0 নামে একটা ভয়ানক ফাইটার বিমান তৈরি করে এই সংস্থা মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ। এবং এই মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ 1939-1945 সালের মধ্যে 10,000-এর বেশি বিমান, এই ফাইটার জেট তৈরি করে। এবং এরপর 1995 সালে তাদের বানানো F2, এই F2 একটা অন্যতম ভয়ানক বোমারু বিমান হিসাবে পরিচিত পায়। যদিও পরে বলা হয়েছিল যে F-16, যেটা আমেরিকার বোমারু বিমান, সেই আমেরিকার যে ফাইটার জেটের অনুসরণে এই বিমানটি করা হয়েছে। যদিও এখানে আমাকে একটু বলে রাখতে হবে, 1951 সালের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা চুক্তিতে আবদ্ধ হয় জাপান। এবং হিরোশিমা নাগাসাকির পর যুদ্ধ চুক্তি বা যে শান্তি চুক্তি আমেরিকার সঙ্গে হয় এবং আমেরিকার সঙ্গে নিরাপত্তা চুক্তি ফাইনালি হয়। ঠিক তারপর আমেরিকার শেল্টারে চলে যায়। যদিও তারপর থেকে নিজেদের বাজেট, অর্থাৎ যেখানে আমেরিকা তাদের সাপোর্ট করছে, নিজেদের বাজেট কিন্তু তারা কমিয়ে দিয়েছিল। বর্তমান সময় 2014-15 সাল নাগাদ সেই সমস্যা আবার মাথাচাড়া দিতে থাকে। জাপানে সেই সমস্যা কি? প্রাথমিকভাবে জাপান কিন্তু একটা অন্যতম প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ এবং প্রশান্ত মহাসাগরের এই যে দ্বীপ, এই দ্বীপ কিন্তু অন্যান্য দেশগুলোর থেকে প্রযুক্তিগতভাবে অনেক উন্নত। এবং এই প্রযুক্তিগতভাবে উন্নত থাকার কারণে চীন তাদেরকে টার্গেট করা শুরু করেছে। ভারত এখানে ডিরেক্ট মাথা না ঘামালেও চীন তাদেরকে টার্গেট করা শুরু করেছে। এবং বলা বাহুল্য, চীন বিশেষ ইকোনমিক্যাল যে জায়গাটা, জাপানের বিশেষ ইকোনমিক্যাল জায়গা, আমি যেটা বলার চেষ্টা করবো এক্সক্লুসিভ ইকোনমিক জোন, অর্থাৎ EEZ, এই EEZ এর অংশটা কিন্তু চীন এবার টার্গেট করছে। এবং চীন টার্গেট করার জন্য যে খবর ইতিমধ্যে পৌঁছচ্ছে, পিপলস লিবারেশন আর্মি PLA, এই PLA কিন্তু জাপানের বিভিন্ন দ্বীপে 2010 সালের পর থেকে কিন্তু দৌরাত্ম্য শুরু করে। এবং দৌরাত্ম্য নয়, ইতিমধ্যেই সেনকাকু যে দ্বীপপুঞ্জ, সেই দ্বীপপুঞ্জও তারা নিজেদের নামে করে বসে রয়েছে এবং তারা নিজেদের দাবি করে বসে আছে। ড্রাগন দ্বীপ নামকরণ করে দিয়ে তারা নিজেদের দ্বীপ দাবি করে বসে আছে। এবং এই জায়গায় জাপানের সব থেকে চিন্তার কারণ, জাপান প্রাথমিকভাবে তাদের যে স্টিলথ ফাইটার জেট বা জাপান নিজেদের প্রযুক্তিগতভাবে 1955 সালের পর থেকেই সেই খাতে খরচা কমিয়ে দিয়েছিল। তার কারণ, যখন আমেরিকা সাপোর্ট করছে, আমেরিকা একটা ভয়ানক শক্তিশালী দেশ যখন সাপোর্ট করছে, তাদের আর প্রয়োজন ছিল না। যদিও সেই সংস্থা একেবারে বন্ধ হয়ে না গেলেও জাপান কিন্তু প্রতিরক্ষা খাতে খরচা কমিয়ে আনে। এইখানে সব থেকে বড় টুইস্ট। এবং এই মুহূর্তে আমেরিকার থেকেও চীনের উত্থান গোটা বিশ্বে, সেটা কিন্তু সমস্যা তৈরি করছে জাপানের জন্য। এবং এই সমস্যা তৈরি করছে বলেই জাপান কিন্তু এইবার ভারতের দ্বারস্থ এক প্রকার। এবং ভারতের দ্বারস্থ অর্থাৎ ভারতের সঙ্গে একসঙ্গে মিশে যদি ফাইটার জেট তারা তৈরি করে, এখানে আমি বলে রাখতে হবে ঠিক কতটা স্ট্রং এই মুহূর্তে ভারত, যে কারণে জাপানের মতন দেশ ভারতের সঙ্গে একসঙ্গে কাজ করতে চাইছে এই যন্ত্রাংশ তৈরিতে এবং ফাইটার জেট তৈরিতে। এটা ভারতের জন্য একটা অত্যন্ত গর্বের একটা বিষয়। এবং যে গোপন তথ্য আমি আজ তুলে ধরার চেষ্টা করছি, যে ভারত এই মুহূর্তে DRDO, হাল বা অন্যান্য যেসব সংস্থা রয়েছে তাদের মাধ্যম দিয়ে যে পরিমাণ নিজেদের যন্ত্রাংশ বৃদ্ধির কাজ শুরু করেছে, বা শুধু যন্ত্রাংশ নয়, ফাইটার জেট বা ডিফেন্স খাতে যে পরিমাণ তাদের এফিসিয়েন্সি রয়েছে, সেইটা কিন্তু গোটা বিশ্বে অন্যতম ছাপ ফেলতে শুরু করেছে। ইসরায়েল রাশিয়াকেও ছাপ ফেলতে শুরু করেছে এবং তারা ইতিমধ্যে ভারতের সঙ্গে মিলে একসঙ্গে কাজ করছে। S-400 রাশিয়ার ক্ষেত্রে আমি বলতে চাইবো। এবং এই জায়গায় দাঁড়িয়ে চীন কিন্তু জাপানকে টার্গেট করার ফলে জাপান ভারতের সঙ্গে এইবার কাজ করতে চাইছে। মিৎসুবিশি যে হেভি ইন্ডাস্ট্রিজ, এরা কিন্তু কাজ করলে, অর্থাৎ জাপান যদি কাজ করে, সেক্ষেত্রে ভারতের জন্য একটা টার্নিং পয়েন্ট, একটা গেম চেঞ্জার পয়েন্ট। কেন আমি বলছি গেম চেঞ্জার পয়েন্ট? কারণ প্রযুক্তিগত দিক থেকে জাপান অনেক এগিয়ে, এবং জাপানের এগিয়ে থাকার ফলে যেটা হবে,
ভারত কিন্তু এই প্রযুক্তিগত সাপোর্টটা যদি আরও বেশি করে পায়, তাহলে জাপানের সঙ্গে হাত মিলিয়ে যে ধরনের ফাইটার জেট তৈরি করবে তাতে আমেরিকারও ঘুম উড়ে যেতে বাধ্য। এবং আমেরিকা বা অন্যান্য দেশগুলো যখন দেখবে জাপানের সঙ্গে ভারত যদি থাকে সঙ্গে, সেক্ষেত্রে জাপানকে টার্গেট করতে যেমন সাহস পাবে না, ঠিক সেই রকমভাবে পশ্চিমা দেশগুলোর উপরে ভারতের নির্ভরশীলতা কমে যাবে। এবং এই নির্ভরশীলতা কমে যাওয়ার ফলে যখন ভারতের উপর অন্য কোনো দেশ নির্ভর করবে, তখন ভারতের ইকোনমিক স্ট্রাকচার আরও বাড়বে। এইটা একটা বেসিক পয়েন্ট যেটা নরেন্দ্র মোদী বলছিলেন। এবং এই মুহূর্তে 2016 সালে ডুবোজাহাজ অর্থাৎ সাবমেরিন, যে ফাইটার সাবমেরিন, $3,500 কোটি একটা চুক্তি কিন্তু এই মিৎসুবিশি পেতে পারত। যদিও সেই মিৎসুবিশি সেই অর্ডারটা পায়নি, তার কারণ প্রাথমিকভাবে ব্রিটিশরা সেই অর্ডারটা ছিনিয়ে নেয়। কিন্তু 2027 সালের মধ্যে মোট আভ্যন্তরীণ যে শক্তি, সেই শক্তি জিডিপির 2% ইনভেস্ট করবে জাপান, এই টার্গেট কিন্তু নেওয়া হচ্ছে 2027-এর মধ্যে। এবং সেইটা তখনই সম্ভব যদি ভারতের সঙ্গে হাত মিলিয়ে তারা এই ফাইটার জেটের যন্ত্রাংশ তৈরি করতে পারে। এবং ফাইটার জেটের যন্ত্রাংশ যদি ভারত একবার তৈরি করতে পারে, তাহলে ভারত 16 কলাপূর্ণ। এবং এখানে আমাকে বলে রাখতে হবে, ভারত জাপানের হাত অবশ্যই মেনে নেবে, স্বীকার করবে। তার কারণ আমি একটা ছোট্ট গোপন তথ্য দিয়ে রাখতে চাইব যে MiG-21 এই মুহূর্তে ভারত কিন্তু সেই 60 দশকের সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ সেই বর্তমান রাশিয়ার যে তৈরি যে যন্ত্রাংশ MiG-21, সেই MiG-21কে কিন্তু এইবার তাকে অবসর দিতে চলেছে। এবং MiG-21কে অবসর দিয়ে 19শে সেপ্টেম্বর চণ্ডীগড় বায়ুসেনা থেকে যে অবসর এই MiG-21 নেবে, MiG-21 অবসর নেওয়ার পর ভারতের ফাইটার জেট কিন্তু মাত্র 29টা হয়ে যাবে। এবং যেটা বর্তমানে ভারতের হওয়া উচিত 42টার উপরে। এবং যেইটা আকাশ প্রতিরক্ষাবিদ যারা মনে করছেন বা এয়ার ডিফেন্স যারা গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছেন বা গুরুত্বপূর্ণ আধিকারিকরা রয়েছেন, তারা মনে করছেন যেটা 42টার উপরে হওয়া উচিত, প্রায় কমপক্ষে 50টার কাছাকাছি থাকা উচিত। এবং এই জায়গায় দাঁড়িয়ে ফাইটার জেটের সংখ্যা যদি আরও বৃদ্ধি পাওয়াতে হয়, তাহলে সেক্ষেত্রে ভারতকে ফাইটার জেট বানাতে হবে অন্য কারোর উপর নির্ভরশীল না হয়ে। এবং সেই ক্ষেত্রে ভারত কিন্তু জেনারেশন 4-এর তেজাস এবং 5 অর্থাৎ একমা, যেটা 5th জেনারেশনের একেবারে উন্নত প্রযুক্তির স্টেলথ ফাইটার জেট একমা অর্থাৎ অ্যাডভান্স মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট, এইটা এবং তেজাস, এই দুটো যদি ভারত একেবারে সম্পূর্ণভাবে লঞ্চ করাতে পারে এই জাপানের যন্ত্রাংশ নিয়ে, সেক্ষেত্রে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণভাবে ভারত লাভবান হবে এবং গোটা বিশ্বে ভারতের জয় জয়কার শুরু হবে। এখানে আমি একটা ছোট্ট বিষয় বলে রাখবো, এই MiG-21 যে অবসর নেবে, রিটায়ারমেন্ট করবে, কারণ বয়স হয়েছে, এই রিটায়ারমেন্ট করার আগে ভারত কিন্তু 2023 সালে একটা ট্যাকটিক্যাল চাল চালে এবং সেখানে মার্কিন প্রতিরক্ষা সংস্থার সঙ্গে 14টি বিমানের যন্ত্রাংশ নিয়ে কথা হয়। এবং তেজাস এবং একমাকে এই উন্নত প্রযুক্তির ফাইটার জেট হিসাবে সাজানোর জন্য 14টি ইঞ্জিনের কথা হয়। এবং সেই জেনারেল ইলেকট্রনিক্স মূলত হ্যালকে সরবরাহ করার কথা রয়েছে মার্কিন প্রতিরক্ষা সংস্থা জেনারেল ইলেকট্রনিক্সের যে কোম্পানি, সেই কোম্পানির সঙ্গে চুক্তি হয় এবং মার্কিন প্রতিরক্ষা সংস্থা তারা কিন্তু মূলত হ্যালকে ডেলিভারি দেওয়ার কথা। যদিও 2025-এর মধ্যে এখন অবধি সেই ডেলিভারি যেহেতু ভারত পায়নি, সেই জন্য ভারতকে কিন্তু অন্য কিছু ভাবতে হচ্ছে। এবং এক্ষেত্রে জাপান এন্ট্রি নিতে চলেছে। জাপান এন্ট্রি নিলে কি হবে সেটা আমি পরিষ্কার করে বলে দিচ্ছি। এবং জিওপলিটিক্যাল দিক থেকে আমেরিকা জাপানকে শেল্টার দিচ্ছিল, যখন চীন উঠে গেছে বিশ্বের অন্যতম শক্তিশালী জায়গায়, আমেরিকাকে টক্কর দেওয়ার জন্য ডিরেক্ট আমেরিকা কিছু করতে পারছে না। এবং এই দিক থেকে বিভিন্ন ক্ষেত্রে জাপানের বিভিন্ন দ্বীপ তারা দখল করতে শুরু করেছে, ইকোনমিক জোন টার্গেট করতে শুরু করেছে। এবং সেক্ষেত্রে জাপান চুপ করে বসে না থেকে জাপান যে ট্যাকটিক্যাল চাল দিয়েছে ভারতের সঙ্গে হাত মেলানো, এবং ভারতের সঙ্গে হাত মেলানো মানে রাশিয়া তাদের সঙ্গে, চীন ডিরেক্ট কোনো ক্ষতি করতে পারবে না। এবং মিডল থেকে কি হবে, মিডল থেকে ভারত আমেরিকাকেও ছাপিয়ে যেতে মাত্র সময়ের অপেক্ষা। এবং কেন আমি কথা বলছি সেটা একেবারে ধাপে ধাপে বুঝিয়ে দিয়েছি। প্রতিরক্ষা খাতে ভারত যে পরিমাণে উন্নতি লাভ করবে জাপানের সঙ্গে হাত মিলিয়ে, সেটা বলাই বাহুল্য। ইতিমধ্যে রাশিয়ার সঙ্গে বিভিন্ন প্রজেক্ট চলছে, জাপানের সঙ্গে যদি এই প্রজেক্ট শুরু হয়, সেক্ষেত্রে যন্ত্রাংশের সাহায্যে ভারত আমেরিকার সামরিক ব্যবসাকে নষ্ট করে দিতে পারে। এবং এই আমেরিকার সামরিক ব্যবসা নষ্ট হলে আমেরিকার যে গ্রোয়িং রেট, ইকোনমিক্যাল গ্রোয়িং রেট, তার থেকে ভারতের ইকোনমিক্যাল গ্রোয়িং রেট বেড়ে যাবে। আমি ডিরেক্ট বলবো না যে আমেরিকার ক্ষতি হয়ে যাবে, আমেরিকার ইকোনমিক্যাল স্ট্রাকচার ভেঙে যাবে, এটা আদতে সত্য কথা নয়, কিন্তু আমেরিকার ইকোনমিক্যাল গ্রোয়িং রেট
ভারতের থেকে কমে যাবে, বরং ভারতের ইকোনমিক্যাল গ্রোয়িং রেট এই ধরনের সামরিক ব্যবসা যদি ধরে নেয় পুরো ভারত, কারণ অন্যদিক থেকে আমরা দেখেছি বিভিন্ন পশ্চিমা দেশও বা সাউথ এশিয়ার বিভিন্ন দেশও কিন্তু ভারতের উপর নির্ভরশীল হয়ে পড়ছে আস্তে আস্তে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া তারাও কিন্তু ভারতের সঙ্গে এইবার ব্যবসা করতে চাইছে। সিঙ্গাপুর ইতিমধ্যে আমরা জানি কম বেশি সেমিকন্ডাক্টর চিপ তৈরি করতে চাইছে ভারতের সঙ্গে একসঙ্গে। ফলে এই প্রযুক্তিগত দিক থেকে বা সামরিক ডিফেন্স দিক থেকে ভারত কিন্তু অন্য সব দেশকে ছাপিয়ে যেতে চলেছে, এবং এই ট্যাকটিক্যাল চাল নরেন্দ্র মোদী হয়তো 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা থেকে ঘোষণা করেছে। এবং নরেন্দ্র মোদী যে বিষয়টা একেবারে ঘোষণা করেছে সেটা যদি সত্যি হয়, সেক্ষেত্রে ভারত সামরিক দিক থেকে পাকিস্তানকে, চীনকে, আমেরিকাকে শুধু বিট করবে নয়, গোটা বিশ্বে ভারত এমন জায়গায় পৌঁছবে সামরিক ক্ষেত্রে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট দেশ এবং শক্তিশালী দেশে পরিণত হবে। সেটা কেবল সময়ের অপেক্ষা। সেদিকে নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।